সমস্ত মনোযোগ দিয়ে সবাই আহমদ মুসার পড়া শুনছিল। আবেগে ভারী হয়ে উঠেছে সবার চোখ মুখ। আহমদ মুসা থামতেই দাদি বলে উঠল, ও ভাণ্ড, লিন্ডা, লিসা, তোমরা কি পারবে না মহান পূর্বপুরুষের দেয়া দায়িত্ব গ্রহণ করতে? পারবে না আল্লাহর রহমত ও সেই মহান পূর্বপুরুষের প্রাণ ঢালা ভালোবাসার মালিক হতে? আবেগ কম্পিত কণ্ঠ দাদির। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে ওভান্ড, লিন্ডা ও লিসার। তারা সমস্বরে বলল, পারব দাদি। বলতে গিয়ে তাদের কণ্ঠও কাঁপল। লিন্ডা ও ওভান্ডর চোখ ভিজে উঠেছে অশ্রুতে। চোখ মুছে লিন্ডা বলল, দাদি, আমিও এ দায়িত্ব গ্রহণ করলাম, কিন্তু এ দায়িত্বের সব কার্যকরী ভার, অধিকার আমি ওভান্ডর উপর অর্পণ করলাম। আমিও, বলল লিসা। লিসা অনেক আগেই আবার ফিরে এসেছে ড্রয়িং রুমে। ওভান্ড ছিল নতমুখে, মুখ তুলল সে। বলল, বোনরা পাশে থাকলে বোনদের দেয়া দায়িত্ব আমি গ্রহণ করতে রাজি আছি, তবে মুসলিম উম্মার কল্যাণে খরচ করার যে দায়িত্ব তা গ্রহণ করতে আমি ভাইয়া আহমদ মুসাকে সবার তরফ থেকে অনুরোধ করছি। অবশ্যই সে দায়িত্ব গ্রহণ করবে, সে কি আমাদের বড় ছেলে নয়? বলল ওভান্ডর মা। বৌমা ঠিকই বলেছ, আর আমার ভাইটার এটাই তো কাজ। দাদি সমর্থন করল ওভান্ডর মাকে। দায়িত্ব নেবার প্রয়োজন পড়ে না, আমি তো ওভান্ডকে সাহায্য করবই, বলল আহমদ মুসা। ঠিক আছে ভাই, দায়িত্ব পালনটা যদি সাহায্যের আকারে হয়, ওভান্ড আপত্তি করবে কেন? এ নিয়ে কথা খরচ না করে বরং তারপর দলিলে কি লেখা আছে সেটা পড়ো, বলল দাদি। আহমদ মুসা নজর বুলাল আবার দলিলের উপর। দলিলের পরবর্তী অংশটা দুর্গের নকশা। নকশার কেন্দ্রবিন্দুতে রয়েছে মসজিদ, চারদিকে গভীর রেখা দিয়ে ঘেরা, বাক্সের মধ্যে দুর্গের নকশা। দুর্গের নকশার উপর একটা 2 লাইনের কবিতা। কবিতায় বলা হয়েছে, অপূর্ণকে পূর্ণ করো, পূর্ণের নিচের পথ ধরো। আরবি এ কবিতাটি পড়ে আহমদ মুসার মনে হল এ কবিতাটাই গুপ্তধনের কোড বা চাবি। আহমদ মুসা গভীরভাবে দুর্গের নকশা পর্যবেক্ষণ করতে লাগল, কিন্তু এতে কোনো প্রকার সংকেত পেল না। কোড বা কবিতা থেকে বোঝা যাচ্ছে একটা অপূর্ণতাকে পূর্ণ করতে বলা হচ্ছে, কিন্তু দুর্গের কাঠামোতে বা অঙ্কনে কোথাও অপূর্ণতা খুঁজে পেল না আহমদ মুসা। দুর্গের নকশার আউটলাইন রেখার নিচে দৃষ্টি পড়তেই সে দেখতে পেল কতগুলো বিক্ষিপ্ত ছবি। প্রথমে দাঁড়ানো আরবি পোশাকে দাড়িওয়ালা একজন বুজুর্গ, তার মাথায় গোল টুপি। তার পাশে পড়ে আছে লম্বালম্বি ভাঁজ করা লম্বা এক প্রস্থ সাদা কাপড়। তারও একটু দূরে পড়ে আছে একটা লম্বা লাঠি। তারপর রয়েছে 3 স্টেপের একটা সিঁড়ি। সবগুলো জিনিসের উপর একবার নজর পড়তে আহমদ মুসার কাছে বিষয়খানা পরিষ্কার হয়ে গেল। জিনিসগুলো আলাদা আলাদাভাবে অপূর্ণ, এগুলোকে পূর্ণ করা যায়। বুজুর্গের পাশে পড়ে থাকা লম্বালম্বি কাপড়কে পাগড়ি হিসাবে ধরে বুজুর্গের মাথায় পাগড়ি বাঁধা যায়। তারপর তার হাতে লাঠি তুলে দিলে একজন চলমান বৃদ্ধ বুজুর্গের চিত্র পূর্ণ হয়ে যায়। কিন্তু 3 স্টেপের সিঁড়িটার অর্থ কি? বুজুর্গ ব্যক্তিটিকে লাঠি হাতে সিঁড়ি দিয়ে কোথাও উঠবেন, কিন্তু 3 স্টেপের সিঁড়ি দিয়ে কোথায় উঠবেন? 3 স্টেপের সিঁড়ি কেন? হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা চিন্তা এসে তার মাথায় ঢুকল। বুজুর্গ ব্যক্তিটি লাঠি হাতে প্রথম স্টেপে পা রেখে 3য় স্টেপে বসলেই তো সিঁড়িটা জুমা মসজিদের মিম্বর হয়ে যায়। মসজিদের মিম্বরের সিঁড়ির ধাপ তো 3টাই হয়। খুশি হল আহমদ মুসা। কোডের প্রথম শর্তের অপূর্ণতাকে পূর্ণ করা গেছে, কিন্তু পরক্ষণেই তার মনে হল মিম্বরে ইমাম বসলেই তো মিম্বর পূর্ণতা পায় না। মিম্বরের পূর্ণতার জন্য জুমা মসজিদ অপরিহার্য। হঠাৎ চমকে ওঠার মতো আহমদ মুসা 2 চোখ ছুটে গিয়ে দুর্গের নকশায় আছড়ে পড়ল মেহরাবের ডান পাশের স্থানটিতে। না, সেখানে মিম্বরের জায়গায় মিম্বর নেই। দেখে আহমদ মুসা আনন্দ উচ্চস্বরে বলে উঠল, আল্লাহু আকবার। সকলের দৃষ্টি আহমদ মুসার উপর নিবদ্ধ। সবাই জানে আহমদ মুসা দলিলের নকশা ও সংকেত পরীক্ষা করছে, বুঝার চেষ্টা করছে। হঠাৎ আহমদ মুসার উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি সবাইকে কিছুটা চমকে দিল। আহমদ মুসা সব সময় মৃদুভাষী, মিষ্টভাষী, উচ্চস্বরে কথা সে বলে না। সবার আগে বিস্মিত দাদি বলে উঠল, কি ভাই, কি হলো? পেয়ে গেছি দাদি, স্বর্ণ ভাণ্ডারের সন্ধান পেয়ে গেছি, ধাঁধার সমাধান করতে পেরেছি। বলে আহমদ মুসা সামনের টি টেবিলটা কাছে টেনে নিল, রাখল নকশা দলিলটা টেবিলের উপর। তারপর ডাকল সবাইকে, বলল, আপনারা আসুন, দেখুন ধাঁধাটা।
কিছু বুঝতে পারেন কিনা। সবাই এসে টি টেবিলের চারপাশে কার্পেটের উপর বসল। শুধু ওভান্ডর দাদি ও মা বসল সোফায় আহমদ মুসার দুপাশে। প্রথমে আহমদ মুসা নকশার মাথার আরবি কবিতার অর্থ করে শোনাল। তারপর দুর্গের নকশা ও এর মধ্যেকার মসজিদ দেখালো। পরে নকশার নিচের আরবি পোশাক পরিহিত দাড়ি ও টুপিওয়ালা বুজুর্গ, লম্বালম্বি ভাঁজ করা কাপড় খণ্ড, লাঠি ও 3 ধাপের সিঁড়ি দেখালো এবং বলল, এখন বের করতে হবে স্বর্ণ ভাণ্ডারে পৌঁছার পথ কোথায়। সবাই নকশার উপরে ঝুঁকে পড়ে দুর্গের নকশা ও সংকেত বোঝার চেষ্টা করতে লাগল। কিছুক্ষণ পর দাদি ও ওভান্ডর মা বলল, কিছুই মাথায় ঢুকছে না, কিছু বুঝতে পারছি না। ওভান্ড বলে উঠল, অপূর্ণতায় খুঁজে পাচ্ছি না, পূর্ণ করব কি। লিসা তার আগে হাল ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে আছে। লিন্ডা বলল, কোড বা কবিতার নির্দেশ বুঝতে পারছি এবং বুঝতে পারছি যে নকশার নিচের আইটেমগুলোর কোডের সমাধান রয়েছে, কিন্তু নকশার সংকেতগুলো একেবারেই দুর্ভেদ্য। ওভান্ডর মতো আমিও কোথাও অপূর্ণতা খুঁজে পাচ্ছি না। আহমদ মুসা হাসল, বলল, আপনাদের পূর্বপুরুষ আব্দুর রহমান আল তারিক তার স্বর্ণ ভাণ্ডারকে এমন এক ধাঁধায় আটকে রেখে গেছেন যার সমাধান মুসলিম সমাজ জীবন সম্পর্কে পূর্ণ জ্ঞান ছাড়া কারো পক্ষে বোঝা সম্ভব নয়। তার অর্থ তিনি চাননি অমুসলমানরা এই স্বর্ণ ভাণ্ডার খুঁজে পাক। আমাদের বুঝিয়ে বলুন ভাইয়া, আমরা কিছুই বুঝতে পারছি না, বলল ওভান্ড। ধাঁধার মূল কথা হল, বলতে শুরু করল আহমদ মুসা, অপূর্ণকে পূর্ণ করতে হবে। কিভাবে করতে হবে? সংকেতের উপস্থিতি বলে দিচ্ছে, সংকেতগুলো ব্যবহারের মাধ্যমেই তা করতে হবে। এ থেকে বোঝা যাচ্ছে সংকেতগুলো অপূর্ণ। মুসলমানদের রীতিনীতি, পোশাক, সামাজিকতা সম্পর্কে জ্ঞান থাকলে ও কিছুটা বুদ্ধিমান হলে এই অপূর্ণতা পরিষ্কার হয়ে যায়। আপনারা দেখুন, প্রথমে রয়েছে আরবি পোশাক পরা টুপি ও দাড়িওয়ালা একজন লোক। তার পাশে রয়েছে লম্বালম্বি গুটানো একখণ্ড কাপড়, কাপড়টা পাগড়ি। পাশে পাগড়ি থাকায় লোকটির পোশাক হয়েছে অপূর্ণ, তাকে মাথায় পাগড়ি পরতে হবে। আবার তার পাশে রয়েছে লম্বা লাঠি, পাশের লাঠি ছাড়াও লোকটি অপূর্ণ থেকে যায়, তাকে লাঠি হাতে নিতে হবে। এরপর থাকে 3 স্টেপের সিঁড়ি। ধাঁধার এই অংশটা একটু জটিল, কিন্তু একজন প্র্যাকটিসিং মুসলমানের জন্য মোটেই কঠিন কিছু নয়। লাঠিটা অস্বাভাবিক লম্বা, প্রায় বুক পর্যন্ত দীর্ঘ। এ ধরনের লাঠি পথ চলার জন্য মানুষ ব্যবহার করে না। যে নিয়মিত জুমার নামাজ পড়ে সে জানে, জুমার খুতবা দেওয়ার সময় ইমাম সাহেব এ ধরনের লাঠি ব্যবহার করেন। এ বিষয়টি তার মনে হবার সঙ্গে সঙ্গে সে বুঝবে 3 স্টেপে সিঁড়িটা মসজিদের মিম্বর, যা ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় বসা ও দাঁড়াবার জন্য ব্যবহার করেন। লাঠি ধরা পাগড়ি পরা লোকটি 3 স্টেপের মিম্বরে বসার পর সংকেতগুলোর অপূর্ণতা পূর্ণ হয়ে যায়। কিন্তু এরপরেও আরেকটা অপূর্ণতা থাকে, সেটা হলো ইমাম সাহেবের বসার মিম্বর যেখানে আছে সেখানে থাকে না, থাকে মসজিদের মেহরাবের পাশে নির্দিষ্ট স্থানে। সুতরাং মিম্বরের অবস্থানকে পূর্ণ করতে হলে একটা জামে মসজিদ দরকার। এরপর মসজিদের সন্ধানে দুর্গের মসজিদের দিকে নজর দিন, দেখুন সেখানে মিম্বরের জায়গা খালি আছে কিনা। বলে আহমদ মুসা তার তর্জনীটা নিয়ে গেল দুর্গের মসজিদে মিম্বরের পাশে একটা নির্দিষ্ট স্থানে। বলল, ঠিক এই জায়গায় মিম্বর থাকার কথা, কিন্তু নেই, ফলে মসজিদ এখানে অপূর্ণ হয়ে যায়। অন্যদিকে সংকেতের মিম্বরটা মসজিদ ছাড়া অপূর্ণ রয়েছে। এখন সংকেতের মিম্বর মসজিদের খালি জায়গাটাই নিয়ে এসে বসালে মসজিদ ও মিম্বর দুইই পূর্ণতা পেয়ে যায়। এই মিম্বরের নিচে বা পাশে রয়েছে স্বর্ণ ভাণ্ডারে যাবার পথ। থামল আহমদ মুসা। আহমদ মুসা থামলেও কেউ কোনো কথা বলল না। বোবার মতো নির্বাক সকলের অপলক দৃষ্টি আহমদ মুসার প্রতি নিবদ্ধ। প্রথম কথা বলল লিন্ডা। বলল, ওয়ান্ডারফুল, মনে হচ্ছে দলিলটা আপনার তৈরি, ধাঁধা আপনার পরিকল্পনা। এক মুহূর্ত দেখেই শত শত বছরের পুরনো একটা জটিল ধাঁধার এই জলবৎ তরলং ব্যাখ্যা কি করে সম্ভব? ওভান্ডর মা বলল, ঠিকই বলেছ লিন্ডা মা, আমরা কেন সুরিনামের কারো পক্ষেই এই ধাঁধার আসল রহস্য উদ্ধার করা সম্ভব ছিল না? কিনিক কোবরার জোয়াও লেগাট্রা এই দলিল হাত করতে চেয়েছিল, পেলেও তাদের কোনোই লাভ হতো না। 1000 বছরেও ধাঁধার সমাধান তারা করতে পারত না। আমি অন্য কথা ভাবছি আম্মা। স্বর্ণ ভাণ্ডারের চাবি হিসাবে এই ধাঁধাটি রেখে যাওয়ার মাধ্যমে আমাদের পূর্বপুরুষরা আশা করেছিলেন তাদের উত্তর পুরুষরা সবাই
মুসলমান থাকবে, কিন্তু আমরা তো মুসলমান থাকতে পারিনি। আমরা আধা খ্রিস্টান আধা জঙ্গলি ধর্মে বিশ্বাসী হয়ে গিয়েছিলাম। আমি ভাবছি এই স্বর্ণভাণ্ডার আমাদের পূর্বপুরুষরা তাদের উপযুক্ত বংশধরদের জন্য রেখেছেন, যাদের জন্য তারা দোয়া করেছেন এবং প্রাণ ঢালা ভালোবাসা দিয়েছেন। আমরা তাদের সেই ভাগ্যবান বংশধর নই, বলল ওভান্ড গম্ভীর কণ্ঠে। আহমদ মুসা কিছু বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু তার আগে দাদি বলে উঠল, তোমার অনুভূতি ঠিক ওভান্ড, কিন্তু গোটা ব্যাপারটাকে তুমি একসাথে করে দেখছ না কেন? তুমি আমাদের পূর্বপুরুষদের যে উপযুক্ত বংশধরের কথা বলছো, সে উপযুক্ত বংশধর গড়ে দেওয়ার জন্যই তো আল্লাহ আহমদ মুসাকে সুরিনামে পাঠিয়েছেন। আমরা আধা খ্রিস্টান ও আধা জঙ্গলি ধর্মে বিশ্বাসী ছিলাম বটে, কিন্তু এখন তো নেই। আমরা সকলেই ইসলাম ধর্মে ফিরে গিয়েছি। সে উপযুক্ত পূর্বপুরুষ তোমরা হয়ে গিয়েছ। এর আরেকটা প্রমাণ হল ধাঁধার সমাধান হয়ে গিয়েছে। দায়িত্ব গ্রহণের জন্য উপযুক্ত পূর্বপুরুষ না থাকলে আল্লাহ অবশ্যই ধাঁধার সমাধান করে দিতেন না। থামল দাদি। দাদি থামতেই চট করে ওভান্ড বলে উঠল, ধাঁধার সমাধান তো আহমদ মুসা ভাই করেছেন, আমরা করিনি। আহমদ মুসা ভাই শুধু ধাঁধার সমাধানই করেনি, আমাদের মুসলমানও বানিয়েছে এবং আমাদের ভাঙ্গা পরিবারকে একত্রিতও করেছে। তুমি তার এই কাজগুলোকে একটি থেকে আরেকটি আলাদা করছো কেন? বলল দাদি। ঠিক দাদি, বিষয়টাকে আপনি ঠিকভাবে তুলে ধরেছেন, আপনাকে ধন্যবাদ। একটা জিনিস বুঝতে চেষ্টা করো ওভান্ড, শত শত বছর গেছে, কিন্তু তোমাদের পরিবারের সামনে স্বর্ণভাণ্ডারের ধাঁধাটা আসেনি, তার সমাধানও হয়নি। শত শত বছর গেছে, তোমরা ইসলাম ধর্মে ফিরে আসার সুযোগও পাওনি, কিন্তু আজ তোমাদের ইসলামে ফিরে যাওয়া এবং স্বর্ণভাণ্ডারের ধাঁধা তোমাদের সামনে আসা ও সমাধান হওয়ার ঘটনা একসাথে ঘটল কেন? ওভান্ড, এর অর্থ এই যে তোমরা সেই উপযুক্ত সৌভাগ্যবান উত্তর পুরুষ, যাদের জন্য তোমাদের সেই পূর্বপুরুষরা আন্তরিক দোয়া ও প্রাণঢালা ভালোবাসা দিয়ে গেছেন। আমরা কি এ দায়িত্ব গ্রহণের উপযুক্ত? তাদের সে মহান দোয়া ও ভালোবাসা পাওয়ার যোগ্য? বলতে বলতে আবেগ রুদ্ধ হয়ে গেল ওভান্ডর কণ্ঠ। দুহাতে মুখ ঢেকে কান্না রোধের চেষ্টা করতে লাগল সে। আহমদ মুসা ওভান্ডর কাঁধে হাত রেখে নরম কণ্ঠে বলল, দায়িত্বের প্রতি যে লোভ করে না, সেই প্রকৃতপক্ষে দায়িত্ব গ্রহণের উপযুক্ত। তোমার ও তোমাদের এই গুণের জন্যেই তোমাদের পূর্বপুরুষদের সে উপযুক্ত বংশধর হিসেবে আল্লাহ তোমাদের মনোনীত করেছেন। এ দায়িত্ব গ্রহণ করে আলহামদুলিল্লাহ বলো। ওভান্ড আহমদ মুসার হাত জড়িয়ে ধরে বলল, আলহামদুলিল্লাহ। ওভান্ডর সাথে সাথে লিসা, লিন্ডা, ওভান্ডর দাদি, মা, স্ত্রী সকলেই বলে উঠল, আলহামদুলিল্লাহ। আহমদ মুসা বলল, আলহামদুলিল্লাহ। এরপর সবাই নীরব। কিছু সময় কেটে গেল এই নীরবতার মধ্য দিয়ে। নীরবতা ভাঙল ওভান্ডর দাদি। বলল আহমদ মুসাকে লক্ষ্য করে, ভাই, এক্ষুনি তাহলে বিরান ওই মসজিদটার আসল জায়গাটা দেখিয়ে দাও। কোথায় খুঁড়তে হবে? পরিবারের কয়েকজন বিশ্বস্ত লোককে লাগিয়ে দাও খোঁড়ার জন্যে। এত তাড়া কেন দাদি? বলল আহমদ মুসা। কখন তোমাকে পাবো কখন পাবো না তার ঠিক নেই। আমি চাই স্বর্ণের সব ভাইশালা তোমার উপস্থিতিতে তোমার দ্বারা হতে হবে, বলল দাদি, এবং সেই সাথে উঠে দাঁড়ালো আহমদ মুসা এবং সবাই। আহমদ মুসা মসজিদের দিকে হাঁটা শুরু করে বলল, ঠিক আছে, সন্ধ্যা পর্যন্ত আমার হাতে সময় আছে। সন্ধ্যায় যাব প্রধানমন্ত্রী আহমদ হাত্তার ওখানে। হাতের সময়টা এখন কাজে লাগানো যাক। সবাই চলল দুর্গের বিরান মসজিদের দিকে। পুলিশ প্রধান আলী সিলোভু ও গোয়েন্দা প্রধান আহমদ উশরিফু ভারী পর্দা ঠেলে প্রধানমন্ত্রীর ড্রয়িং রুমে প্রবেশ করল। চোখে মুখে দারুণ উত্তেজনার ছাপ। বসল তারা। তাদের পেছনে পেছনে প্রবেশ করেছিল প্রধানমন্ত্রীর পিএস। প্রধানদ্বয় বসলে পিএস বলল, স্যার, আপনারা বসুন। প্রধানমন্ত্রী স্যার এক্ষুনি আসছেন বলে প্রধানমন্ত্রীর পিএস ঘর থেকে বেরিয়ে গেল। পিএস বেরিয়ে যেতেই গোয়েন্দা প্রধান শিফু পুলিশ প্রধানকে বলল, অসময়ে আমরা হঠাৎ এভাবে এসে পড়লাম, স্যার হয়তো বিরক্ত হবেন। বিরক্ত হবেন কি? যে খবর আমরা নিয়ে এসেছি তা শোনার পর আকাশ থেকে পড়বেন, বলবেন খবরটা আরো আগে আমরা দেইনি কেন। খুশি হবেন তিনি খবরটা নিয়ে আমরা স্বয়ং তার কাছে আসার জন্যে, বলল পুলিশ প্রধান আলী সিলোভু। পুলিশ প্রধানের কথা শেষ হতেই প্রধানমন্ত্রী ড্রয়িং রুমে প্রবেশ করল। পুলিশ প্রধান ও গোয়েন্দা প্রধান শশব্যস্ত হয়ে উঠে দাঁড়াল। তারা এতটাই উত্তেজিত ও বিব্রত ছিল যে প্রধানমন্ত্রীকে সালাম দিতেও ভুলে গেল। প্রধানমন্ত্রী আহমদ হাত্তা তাদের সালাম দিয়ে
তাদের বসতে বলে নিজে বসল। পুলিশ প্রধান বসতে বসতে বলল, স্যার আমরা দুঃখিত, অসময়ে আপনাকে বিরক্ত করলাম, কিন্তু এমন একটা জরুরি খবর যে নিজেরাই চলে আসা ঠিক মনে করলাম। কি খবর? প্রধানমন্ত্রী আহমদ হাত্তা উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল। স্যার, আমরা মাফিয়া কিনিক কোবরার বিরুদ্ধে যে মাফিয়া গ্রুপকে খবর সংগ্রহের জন্য নিয়োগ করেছিলাম, তাদের লোক এই কিছুক্ষণ আগে আমাদের অফিসে এসেছিল। গুরুত্বপূর্ণ খবর আমরা তার কাছে পেলাম, বলল পুলিশ প্রধান। খবরটা কি? জিজ্ঞেস করল প্রধানমন্ত্রী। স্যার, আপনার লোক মিস্টার আবদুল্লাহ, যাকে কিনিক কোবরা লোকরা কিডন্যাপ করেছিল, তিনি কিনিক কোবরা 10-12 জন লোককে হত্যা করে পালিয়েছেন। কিনিক কোবরার নেতা জোয়াও লেগার্ড আহত হবার পর গতকাল মারা গেছে। আপনি জানেন, গতরাতে জোয়া লেগার্ডের নির্দেশে কিনিক কোবরা লোকরা ওভান্ডোর বাড়ি আক্রমণ করতে যায়। 4 গাড়ি পুলিশ পাঠানো হয় আপনার নির্দেশে, কিন্তু হঠাৎ পুলিশের 4টি গাড়ি কিনিক কোবরা লোকদের দ্বারা ঘেরাও হয়ে চারদিকের অবিরাম গুলিবর্ষণের মুখে বিপন্ন হয়ে পড়ে। 5 জন পুলিশ মারা যায়। এই সময় আপনার সেই লোক এসে পুলিশকে উদ্ধার করে। কিনিক কোবরার 11 জন লোকের সবাই তার হাতে মারা যায়। থামল পুলিশ প্রধান। আমিও এসব খবর শুনেছি, তবে কিনিক কোবরার প্রধান জোয়াও লেগার্ড মারা যাবার খবর শুনিনি, এবং কিনিক কোবরা ও পুলিশের কত লোক মারা গেছে তার সংখ্যাও শুনিনি। এই খবরগুলো দেওয়ার জন্য ধন্যবাদ, বলল প্রধানমন্ত্রী আহমদ হাত্তা প্রসন্ন মুখে। স্যার, আরও খবর আছে, সাংঘাতিক খবর, বলল পুলিশ প্রধান। কি খবর? উদ্দীপ কণ্ঠ প্রধানমন্ত্রী। নড়ে চড়ে বসল পুলিশ প্রধান। বলল, আপনার ড্রাইভার কাম সিকিউরিটি মিস্টার আব্দুল লোকটা কে আপনি জানেন স্যার? কেন এই কথা বলছো? বলল প্রধানমন্ত্রী। স্যার, আমাদের ওই মাফিয়া নেতা বলল ওই লোকটা আহমদ মুসা, ছদ্মবেশী নিয়ে আপনার সাথে আছে, বলল গোয়েন্দা প্রধান। আপনারা আহমদ মুসাকে চেনেন? জিজ্ঞেস করল প্রধানমন্ত্রী। চিনলে তো ধরেই ফেলতাম। তাকে আমরা জানি স্যার, বলল পুলিশ প্রধান। তিনি একজন বিপ্লবী মুসলিম নেতা। সম্প্রতি আমেরিকায় তিনি সাংঘাতিক নাম করেছেন। ক্যারিবিয়ানেও তিনি বিখ্যাত হয়েছেন। তবে ইহুদিরা তাকে পেলে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যে কিনতে রাজি, বলল গোয়েন্দা প্রধান পুলিশ প্রধানের কথা শেষ হতেই। আপনারা তাকে কেমন মনে করেন? তাকে খারাপ ভাবার কিছুই আমরা পাইনি স্যার, কিন্তু তিনি ছদ্মবেশে এখানে কেন সেটা ভাবছি, বলল তারা দুজনে। এ সময় ঘরে প্রধানমন্ত্রী পিএস প্রবেশ করল। পিএস প্রবেশ করার আগেই প্রধানমন্ত্রী বলল, আহমদ মুসা এসেছেন? জি স্যার, বলল পিএস। আসতে বলো তাকে, নির্দেশ দিল প্রধানমন্ত্রী। পুলিশ প্রধান ও গোয়েন্দা প্রধানের চোখে মুখে বিস্ময়। পিএস বাইরে চলে গেল। পর মুহূর্তে আবার আহমদ মুসাকে সাথে করে ঘরে এনে পৌঁছে দিয়ে গেল। আহমদ মুসা ঢুকতেই প্রধানমন্ত্রী আহমদ হাত্তা উঠে দাঁড়ালো এবং সালাম দিল তাকে। সালাম দিয়ে কয়েক ধাপ এগিয়ে গিয়ে আহমদ মুসাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছেন? শরীর ভালো আছে তো? ভালো আছি, বলল আহমদ মুসা। একটু থেমে আবার বলে উঠল, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মিস্টার হাত্তা। ভাইয়া, আপনি আব্বুকে অভিনন্দন জানাবেন না আব্বু আপনাকে অভিনন্দন জানাবেন তাকে প্রধানমন্ত্রী করার জন্য? কথাগুলো বলতে বলতে দৌড়ে ড্রয়িং রুমে প্রবেশ করল ফাতিমা নাসুমন। ঢুকে কথা শেষ করে ফাতিমা সালাম দিল আহমদ মুসা এবং পুলিশ ও গোয়েন্দা প্রধান দ্বয়কে। আহমদ মুসা সালাম গ্রহণ করে বলল, আল্লাহর সাথে কাউকে শরিক করা যায় না বোন। আল্লাহ তোমার আব্বুকে প্রধানমন্ত্রী করেছেন, আমাকে এর সাথে জড়িয়ে গুনাহগার করছো কেন? হাসল ফাতিমা, বলল, আল্লাহই করেছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ আপনাকে পাঠিয়েছেন তার কাজটা করার জন্য। তাহলে কৃতিত্বটা আল্লাহরই হলো, হেসে বলল আহমদ মুসা। ভাইয়া, আপনার সাথে যুক্তি দিতে পারবো না, কিন্তু আপনি কি কৃতজ্ঞতাও জানাতে দেবেন না? আমার ও আব্বুর নতুন জীবন লাভ করা, আব্বার বিপন্ন অবস্থা থেকে আজ প্রধানমন্ত্রী হওয়া, নৌরাজ্যে নিমজ্জিত সুরিনাম নতুন জীবনে প্রবেশ করা ইত্যাদি কাজে যিনি জীবন বিপন্ন করে কাজ করেছেন তাকে কৃতজ্ঞতাও জানাতে পারবো না, বলল ফাতিমা। আবেগে ফাতিমার কণ্ঠ ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে ফাতিমা আবার বলে উঠল, ভাইয়া, কৃতজ্ঞ হওয়াকে আল্লাহ ভালোবাসেন, আপনি নিষেধ করবেন কেন? সরি বোন, তুমি বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছ। যাক, শোনো, প্রশংসা মানুষের মধ্যে অহমিকার সৃষ্টি করে, আর অহমিকা মানুষকে ধ্বংস করে। যেমন ফেরেশতাতুল্য আজাজিল ধ্বংস হয়েছে ইবলিস, বলল আহমদ মুসা। আমি প্রশংসার কথা বলিনি, কৃতজ্ঞতার কথা বলেছি ভাইয়া, দ্রুত বলল ফাতিমা। প্রশংসা ও কৃতজ্ঞতার মধ্যে ভেদরেখা খুবই সূক্ষ্ম। কৃতজ্ঞ হওয়া ভালো গুণ, কিন্তু কৃতজ্ঞতার প্রকাশ অপ্রয়োজনীয়।
কৃতজ্ঞতার প্রকাশ এক পর্যায়ে গিয়ে প্রশংসা হয়ে পড়তে পারে। আহমাদ মুসা বলল। হেসে ফেলল ফাতিমা, বলল, ধন্যবাদ ভাইয়া, আপনার ব্যারিস্টার হওয়া উচিত ছিল, বলে জিভ কাটল। বলল, সরি, এটা প্রশংসা হয়ে গেল। অপার বিষয় নিয়ে আকাশ পাতাল চিন্তা করছিল পুলিশ প্রধান, গোয়েন্দা প্রধান দ্বয়। প্রধানমন্ত্রী আহমাদ মুসাকে জড়িয়ে ধরা এবং আহমাদ মুসা প্রধানমন্ত্রী ফাতিমার কথোপকথন থেকে তাদের নিকট পরিষ্কার হয়ে গেছে যে আহমাদ মুসা হিসেবেই সে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সাথে ঘনিষ্ঠ। তারা অবাক হলো যে এত বড় একটা বিষয় তারা জানতে পারেনি, কিংবা প্রধানমন্ত্রীও তাদের কাছে বলেনি। আহমাদ মুসার মতো মহা খবর প্রধানমন্ত্রী জানাতে এসে হঠাৎ করে সে ব্যক্তিত্বকে সামনে হাজির দেখে দারুণ সংকুচিত হয়ে পড়েছিল তারা। আহমাদ হাত্তা তাদের দিকে একবার চেয়ে আহমাদ মুসাকে বলল, পুলিশ প্রধান ও গোয়েন্দা প্রধান দ্বয়কে তো আপনি নিশ্চয় চেনেন আহমাদ মুসা। আহমাদ মুসা তাদের সাথে আগে হ্যান্ডশেক করেছিল, এবার বলল, আমি ওদের দুজনকেই চিনি। থামল, তারপর বলে উঠল পুলিশ প্রধানকে লক্ষ্য করে, গতরাতে ওভান্ডোদের বাড়িতে পুলিশ পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ। যথাসময়ে পুলিশ না পৌঁছালে ওভান্ডোদের ক্ষতি হতো, আর আপনি যথাসময়ে এসে না পৌঁছালে আমাদের গোটা পুলিশ প্লাটুনটাই ধ্বংস হয়ে যেত। একটু থেমে আবার বলল পুলিশ প্রধান আহমাদ মুসাকে লক্ষ্য করে, স্যার, আমাদের মাফ করবেন, আমরা আপনাকে চিনতে পারিনি। অনেক বেয়াদবি হয়ে গেছে। আপনাকে আমাদের মাঝে দেখে খুবই আনন্দিত ও গর্ববোধ করছি স্যার। ধন্যবাদ। আমাদের মিস্টার আলী ও মিস্টার আহমাদও। বেয়াদবের কোনো প্রশ্ন নেই, আমি আপনাদের ভাই ছাড়া আর কিছুই নই। আহমাদ মুসা বলল, স্যার, সত্যি আপনি আমাদের ভাই, কিন্তু এমন ভাই আর আমরা পাইনি, বলল গোয়েন্দা প্রধান। মিস্টার আলী ও মিস্টার আহমাদও। মিস্টার আহমাদ মুসার পরিচয় এখানে কাউকে দেয়নি দুটি কারণে। তিনি এখানে এসেছেন, আমাদের সাথে আছেন, এ কথা প্রকাশ হয়ে গেলে আমাদের শত্রুরা সাবধান হবে। দ্বিতীয়ত, তিনি এখানে আছেন প্রকাশ হলে গোটা দুনিয়ার তার শত্রুরা এখানে ছুটে আসত। তার ফলে এখানকার সংকট জটিল হতো এবং আমাদের নিজেদের সমস্যা সমাধান কঠিন হয়ে পড়ত। প্রধানমন্ত্রী বলল, আপনি ঠিক বলেছেন স্যার, আপনাদের সিদ্ধান্তটা সঠিক ছিল, বলল পুলিশ প্রধান। এখনো আমরা চাইনি আহমাদু ও মিস্টার আলী মিস্টার আহমাদ মুসার ব্যাপারটা এবং তার এখনকার কাজগুলো পত্রপত্রিকায় প্রকাশ না হোক, এটা আপনাদের নিশ্চিত করতে হবে। মাফিয়ারা যখন জেনেছে তখন কিছু প্রচার তো হবেই, সেটুকু হোক, আমাদের আপত্তি নেই, বলল প্রধানমন্ত্রী আহমাদ হাত্তা। আপনার নির্দেশ পালিত হবে স্যার, বলল পুলিশ প্রধান আলী সিলোভু। কথা শেষ করে আলী সিলোভু আবার বলে উঠল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, আর কোনো নির্দেশ স্যার, আমরা উঠতে পারি? ধন্যবাদ মিস্টার আলী, মিস্টার আহমাদু, বলল প্রধানমন্ত্রী আহমাদ হাত্তা। উঠে দাঁড়াল পুলিশ প্রধান ও গোয়েন্দা প্রধান। দুজনেই আহমাদ মুসাকে তাদের অফিস পরিদর্শনের জন্য আবেদন জানাল। বলল, স্যার, আপনি এলে আমাদের অফিস স্মরণীয় হয়ে থাকবে। যদি আমাদের অফিসে আসেন। ধন্যবাদ, চেষ্টা করব আমি, বলল আহমাদ মুসা। ওরা বেরিয়ে যেতেই আহমাদ মুসা বলল প্রধানমন্ত্রীকে, মিস্টার হাত্তা, আমি লামন্ডের যে সংখ্যার কথা আপনার পিএসকে বলেছিলাম সেটা সে সংগ্রহ করল কি না? কি ব্যাপার মিস্টার আহমাদ মুসা, লামন্ডের ওই কপিতে কি আছে? ওই কপিটা আমাদের দেশে আসেনি। খোঁজ নিয়ে জানা গেল দক্ষিণ আমেরিকার কোনো দেশে লামন্ডের ওই কপিটি আসেনি। আলজেরিয়ার রাষ্ট্রদূত এসেছিলেন আজ বিকেলে, তিনিও বললেন লামন্ডের ওই সংখ্যা সেদিন উত্তর আফ্রিকায়ও পাওয়া যায়নি। তিনি জানালেন লামন্ডের ইন্টারন্যাশনাল এডিশন সেদিন বাইরে ডিসপ্যাচই করা হয়নি, তার বদলে কোথাও কোথাও পাঠানো হয়েছে ইউরোপীয় এডিশন, বলল প্রধানমন্ত্রী। আমার স্ত্রী তার চিঠিতে আমাকে ওই দিনের লামন্ডে পড়তে বলেছেন। কি পড়তে হবে, কেন পড়তে হবে তা তিনি জানাননি, আহমাদ মুসা বলল। তাহলে তো নিশ্চয় ভাবি সাহেবা ওই কাগজটা পড়েছেন, বলল প্রধানমন্ত্রী আহমাদ হাত্তা। ওর কাছে কাটিংও ছিল, কিন্তু হারিয়ে ফেলেছেন, পাঠাতে পারেননি, আহমাদ মুসা বলল। দেখা যাচ্ছে উনি তো তাহলে কাগজ পেয়েছিলেন, প্রধানমন্ত্রী বলল। হয়তো সৌদি আরব সরাসরি ওই পত্রিকার কাছ থেকে কিছু কপি জোগাড় করে থাকতে পারে, আহমাদ মুসা বলল। তাই হবে, যাক, আমরা ইন্টারনেট থেকে কয়েকটা কপি তৈরি করেছি, এক্ষুনি এসে পড়বে, বলল প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কথা শেষ হতে প্রধানমন্ত্রীর পিএস ঘরে ঢুকল, তার হাতে দুটি লামন্ডে। সে এক কপি দিল প্রধানমন্ত্রীকে, আরেক কপি দিল আহমাদ মুসার হাতে। পত্রিকা পেয়ে দ্রুত তাতে চোখ বোলাতে লাগলো আহমাদ মুসা। একের পর এক হেডিং পড়ে যেতে লাগলো সে। বিভিন্ন আন্তর্জাতিক বিষয়সহ মুসলিম বিশ্বের অনেক নিউজ তার চোখে পড়ল, যা গুরুত্বপূর্ণ, কিন্তু
তাকে পড়তেই হবে এমন মনে হল না সেগুলোর কোনোটি দেখে। হঠাৎ সিঙ্গেল কলাম হেডিংয়ের উপর তার চোখ আটকে গেল। হেডিংটা হল একটি মুসলিম গোয়েন্দা ফার্ম এর রহস্যজনক অন্তর্ধান। এই হেডিংয়ের নিচে বটম শোল্ডারও দেয়া আছে, তা হল রাজনীতিকদের সন্তানরা গোয়েন্দা হয়েছিল। নিউজটি শিরোনাম পড়ে আহমদ মুসা নিউজটা না পড়ে আর থাকতে পারল না। পড়ল নিউজটা। স্ট্রাসবার্গ থেকে বুমেদিন বেল্লাহ। স্পুটনিক নামক সন্ত্রাস বিরোধী কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের 3 বার স্বর্ণপদক জয়ী প্রাইভেট গোয়েন্দা ফার্ম রহস্যজনকভাবে পুড়িয়ে ছাই হয়ে গেছে 4 দিন আগে। বাইরে থেকে বিল্ডিংয়ের কোনো ক্ষতি দেখা যায় না, কিন্তু ভেতরে প্রবেশ করে দেখা গেছে এক অজ্ঞাত ধরনের উত্তাপে ফাইলপত্র, কম্পিউটার, সফটওয়্যার জাতীয় সবকিছু নিশ্চিহ্ন হয়ে গেছে। স্টিলের সেফ ভল্টে থাকা ফাইলপত্র, কম্পিউটার ডিস্কের হয়েছে একই অবস্থা। ডিটেকটিভ ফার্মটির 7 জন কার্যরত গোয়েন্দাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। গত 2 দিনেও উক্ত 7 জন গোয়েন্দা ও তাদের কর্মচারীর বাড়ি না ফিরলে বাড়ি থেকে তাদের অফিসে খোঁজ করা হয়। টেলিফোনে না পেয়ে বাড়ির লোকেরা অফিসে যায় এবং অফিসের অবস্থা থেকে পুলিশে খবর দেয়। পুলিশের মতে বিশেষ ধরনের কেমিক্যাল ব্যবহার করে অফিসের ভেতরটা পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিশেষ ধরনের কেমিক্যাল নির্দিষ্ট এক পরিসীমার মধ্যে বাতাসের সাথে মিশে যে কোনো স্থানে প্রবেশ করে কাগজ ও কম্পিউটার, সফটওয়্যার জাতীয় সবকিছু ধ্বংস করে ফেলতে পারে। পুলিশ একে বড় ধরনের নাশকতামূলক কাজ বলে মনে করছে। ডিটেকটিভদের পারিবারিক ও বন্ধুদের সূত্রে জানা গেছে 7 জন গোয়েন্দারই বিশেষ পরিচয় আছে। তারা সকলেই বিখ্যাত বিখ্যাত রাজনীতিকদের সন্তান অথবা বংশধর। জানা গেছে 7 জনের একজন হলেন মিশরের বাদশাহ ফারুকের উত্তর পুরুষ আলী আবদুল্লাহ আল ফারুক। দ্বিতীয় জন লিবিয়ার বাদশাহ ইদ্রিসের বংশধর আহমদ আল সেনুসি। তৃতীয় ও চতুর্থ জন হলেন তুরস্কের সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের 7ম পুরুষ উসমান আব্দুল হামিদ, মোস্তফা কামাল আতাতুর্কের 6ষ্ঠ পুরুষ কামাল সুলাইমান। 5ম জন ইরানের বাদশাহ রেজা শাহ পাহলবির উত্তরসূরি মোহাম্মদ আলী রেজা। 6ষ্ঠ জন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আহমদ সুকর্ণোর উত্তর পুরুষ মোহাম্মদ সুকর্ণ এবং 7ম জন স্পেনের বিস্তৃত উমাইয়া রাজবংশের বিস্তৃত এক রাজপুত্র আব্দুর রহমান। এদের সকলেই কেউ ফ্রান্স, কেউ জার্মানির নাগরিক। সকলে ফ্রান্স ও জার্মানির বিশ্ববিদ্যালয়ের ব্রিলিয়ান্ট ছাত্র এবং কাকতালীয়ভাবে সবাই ইনফরমেশন ইঞ্জিনিয়ারিংয়ে সর্বোচ্চ ডিগ্রিধারী। স্ট্রাসবার্গের ইউরোপীয় ইউনিয়নের হেডকোয়ার্টারে সন্ত্রাস বিরোধী এক সেমিনারে এই 7 জনের পরিচয় ঘটে এবং এই পরিচয় সন্ত্রাস সন্ধানী গোয়েন্দা ফার্ম স্পুটনিক তাদের একত্রিত করে। স্পুটনিক গঠিত হবার কয়েক বছরের মধ্যে 7টি সন্ত্রাসী গ্রুপকে তারা নিশ্চিহ্ন করে এবং তাদের পাকড়াও কাজে ইউরোপীয় ইউনিয়নকে সাহায্য করে। সাফল্যের এই রেকর্ড ইউরোপে সর্বোচ্চ। এই কারণে ফার্মটি 3 বার ইউরোপীয় ইউনিয়নের স্বর্ণপদকে ভূষিত হয়। অনুসন্ধান থেকে জানা গেছে সম্প্রতি তারা অতীতের বড় বড় কয়েকটি সন্ত্রাসী ঘটনার শিকড় সন্ধানে কাজ করছিল। এর মধ্যে রয়েছে নিউ ইয়র্কের লিবার্টি টাওয়ার, ডেমোক্রেসি টাওয়ার ধ্বংসের ঘটনা সহ কয়েকটি দেশের মার্কিন দূতাবাসে আক্রমণের ঘটনা। গোয়েন্দাদের পারিবারিক সূত্রে জানা গেছে বড় বড় এসব সন্ত্রাসী ঘটনার অনুসন্ধানে তারা অডিও, ভিডিও সহ মূল্যবান দলিল দস্তাবেজ জোগাড় করেছিলেন। অল্প দিনের মধ্যেই তারা এ সংক্রান্ত রিপোর্ট ফাইল করতে যাচ্ছিলেন। জানা গেছে এই কাজে কাজ শুরু করার পর থেকে হুমকি ধামকি সহ নানা রকম আক্রমণের শিকার তারা হয়েছেন। পুলিশ রেকর্ডে এসবের উল্লেখ রয়েছে বলে তারা জানায়। গোয়েন্দাদের উধাও হওয়া সম্পর্কে অভিজ্ঞ মহলের অভিমত হল তাদেরকে হত্যা করা হয়েছে এর সম্ভাবনা খুবই কম। তাদেরকে কোথাও আটকে রাখা হয়েছে এবং তাদের কাছ থেকে তাদের অনুসন্ধান সম্পর্কে আরও তথ্য উদ্ধার ও তাদের সংগৃহীত তথ্য আরও কোথাও সরিয়ে রেখেছে কিনা তা বের করার সব রকম চেষ্টা করা হবে, এটাই স্বাভাবিক। স্পুটনিক ধ্বংস এবং গোয়েন্দাদের যারা অপহরণ করেছে তাদেরকে খুবই শক্তিশালী ও সুবিস্তৃত এক চক্র বলে মনে করা হচ্ছে। স্পুটনিকের সর্বশেষ অনুসন্ধান কার্যক্রম ও স্পুটনিক ধ্বংস হওয়া থেকে অভিজ্ঞ মহল মনে করছেন লিবার্টি ও ডেমোক্রেসি টাওয়ার ধ্বংসোদয়ের ক্ষেত্রে কিছু মার্কিন দূতাবাসে হামলার পেছনে অনুদ্ঘাটিত কোনো বড় সত্য লুকিয়ে আছে। উল্লেখ্য, এইসব ঘটনায় কিছু মুসলিম সক্রিয়তাবাদী সংগঠনকেও চরমপন্থী ও সন্ত্রাসে আখ্যায়িত করে দেশে দেশে তাদের বিরুদ্ধে উৎখাত অভিযান চলছে। সুতরাং শান্তিকামী, মানবতাবাদী ও সত্যানুসন্ধানী
স্পুটনিক সংস্থাটির ধ্বংস হওয়া, এর পরিচালকরা অপহৃত হওয়া ঘটনার দিকে বিশ্ববাসীর দৃষ্টি আকৃষ্ট হওয়া উচিত বলে অভিজ্ঞ মহল মনে করেন। এ ঘটনা সম্পর্কে আরও একটি উদ্বেগজনক দিকের প্রতি পর্যবেক্ষক মহল দৃষ্টি আকর্ষণ করেছেন। সেটা হল, একটি অজ্ঞাত মহল স্পুটনিক ধ্বংসের ঘটনাকে ধামাচাপা দেবার চেষ্টা করছে। তারা চাচ্ছে যে এ সম্পর্কিত কোনো খবর যেন পত্রপত্রিকায় না আসে। অজ্ঞাত কারণে স্ট্রাসবার্গের স্থানীয় পত্রিকায় এই খবরটা আজ পর্যন্ত ওঠেনি। লামন্ডের এ সংবাদদাতাও বাধার সম্মুখীন হন। ধ্বংসপ্রাপ্ত স্পুটনিক কার্যালয় পরিদর্শন এবং এ সংক্রান্ত তথ্যানুসন্ধান থেকে ফেরার পথে তার গাড়ি দুর্ঘটনায় পড়ে। সংবাদদাতা আহত হন, তার ক্যামেরা, রেকর্ডার, ব্যাগ হারিয়ে যায়। জানা গেছে, স্পুটনিকের এই ঘটনার তদন্তভার ইউরোপীয় ইউনিয়নের গোয়েন্দা বিভাগ গ্রহণ করেছে বটে, কিন্তু গত 4 দিনেও তারা ঘটনাস্থলে যাননি এবং ভিকটিমদের আত্মীয় স্বজনদের সাথেও কোনো যোগাযোগ করেননি। তবে আসার কথা হল, মার্কিন ফেডারেল গোয়েন্দা বিভাগ ইতোমধ্যে ঘটনাস্থলে গেছেন। বর্তমান মার্কিন প্রশাসন সত্যানুসন্ধানে এগিয়ে আসতে পারে বলে পর্যবেক্ষক মহল মনে করছেন। নিউজটা পড়ে আহমদ মুসার মনে হল, এই নিউজটার প্রতি ডোনা তার দৃষ্টি আকর্ষণ করেছিল। মনে মনে ধন্যবাদ জানালো তাকে এবং সে সাথে বিস্মিত হল, এত বড় খবর অথচ তার নজরে এলো বহু পরে। সব দিকের বিচারে সাম্প্রতিককালের সবচেয়ে বড় ঘটনা এটা। আহমদ মুসাকে সবচেয়ে বেশি অভিভূত করেছে 6টি প্রভাবশালী মুসলিম রাষ্ট্রের 7 জন রাষ্ট্রনায়ক ও রাজনীতিকের সন্তানদের স্পুটনিকের প্ল্যাটফর্মে বিস্ময়কারে একত্র সম্মেলন। আর কিছু না হোক, এই 7 বিখ্যাত সন্তান একত্র অপহরণ হওয়ায় দুনিয়ার একটি বড় খবর। তার উপর স্পুটনিকের মাধ্যমে তারা যা করেছে এবং যে অনুসন্ধান তারা চালাচ্ছিল তা অত্যন্ত চাঞ্চল্যকর। সুতরাং ঘটনাটা দুনিয়ায় ব্যাপক প্রচার পাওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। লামন্ডে খবর ছেপেছে বটে, সিঙ্গেল কলামে। খবরটি অন্য কোন পত্রিকা লিফট করেছে বলে তার নজরে পড়েনি। বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম ও ইলেকট্রনিক্স মিডিয়া খবরটা এড়িয়ে গেছে। অল নিউজ এজেন্সি এবং ফ্রি অল টিভি এই নিউজ কাভার করতে পেরেছে কিনা কে জানে। সর্বব্যাপী নিউজ কিল এর এই ঘটনা যারা ঘটিয়েছে তারা খুব বড় শক্তি। কারা এই শক্তি? মিস্টার আহমদ মুসা নিশ্চয় বড় কোনো বিষয় নিয়ে ভাবছেন। হঠাৎ কি পেলেন? পেয়েছেন কি নিউজটা? বলল প্রধানমন্ত্রী আহমদ হাত্তা। পেয়েছি মিস্টার হাত্তা, সেটা নিয়েই ভাবছি, আহমদ মুসা বলল। বুঝতে পারছি ভাবি সাহেবা, তাহলে খুব গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিসে নিউজটা? জিজ্ঞেস করল প্রধানমন্ত্রী আহমদ হাত্তা। ফাতিমাও তাকাল আহমদ মুসার দিকে, তার চোখেও জিজ্ঞাসা। আহমদ মুসা কাগজটা আবার হাতে তুলে নিল, পড়ে শোনালো পুরো নিউজটা। নিউজ শুনে আহমদ হাত্তা, ফাতিমা দুজনে কিছুক্ষণ কিছু কথা বলতে পারল না। ভাবনার চিহ্ন তাদের চোখে মুখে। সাংঘাতিক খবর, প্রথম প্রতিক্রিয়া হিসাবে বলল আহমদ হাত্তা। হ্যাঁ মিস্টার হাত্তা, খুবই সাংঘাতিক খবর। সবচেয়ে সাংঘাতিক হল মুসলমানদের 7 জন শ্রেষ্ঠ সন্তান সম্মিলিত হবার পর এইভাবে একসাথে হারিয়ে যাওয়া। ঠিক বলেছেন মিস্টার আহমদ মুসা, বিস্ময় লাগছে। 7 জন শ্রেষ্ঠ 7 জন সন্তান এইভাবে একত্রিত একটি অবিশ্বাস্য ঘটনা। কিভাবে এটা ঘটল? বলল প্রধানমন্ত্রী। মনে হয় আল্লাহ বিশেষ উদ্দেশ্যে এটা ঘটিয়েছেন, আহমদ মুসা বলল। অনুসন্ধান এবং তার প্রকাশ ও প্রচার বিশ্বমানে গ্রহণযোগ্য এই কাজ করার কেউ আমাদের ছিল না। কয়েকজন শ্রেষ্ঠ সন্তান এই কাজ শুরু করেছিলেন, আহমদ মুসা বলল। আফসোস, কাজটা কিন্তু শুরু হয়েও আগাতে পারল না, বলল প্রধানমন্ত্রী আহমদ হাত্তা। আহমদ হাত্তা থামলেও আহমদ মুসা কোনো কথা বলল না, ভাবছিল সে। আহমদ মুসাকে ভাবনায় ডুবে যেতে দেখে আহমদ হাত্তাও কিছু বলল না। কিছুক্ষণ পর অধৈর্য হয়ে ফাতিমা বলল, কি ভাবছেন এত ভাইয়া? হিসেব করছি, বলল আহমদ মুসা। কি হিসেব? ফাতিমা বলল। মদিনা শরীফ হয়ে স্ট্রাসবার্গ যাব না সরাসরি যাব, বলল আহমদ মুসা ভাবনায় ডুবে থেকেই। কি বলছেন ভাইয়া আপনি? বলে চিৎকার করে উঠে দাঁড়ালো ফাতিমা। আবার বলে উঠল, এখন কিছুতে আপনার যাওয়া হবে না সুরিনাম থেকে। কিছু বলার জন্য মুখ খুলেছিল আহমদ হাত্তা, কিন্তু তার আগেই আহমদ মুসা বলল, মিস্টার হাত্তা, আপনার টেলিফোনটা একটু ব্যবহার করতে পারি? ওয়েলকাম, অবশ্যই, বলল আহমদ হাত্তা। আহমদ মুসা টেলিফোনে নিয়ে রিং করল ওভান্ডোকে। বলল, ভাই ওভান্ড, কাল সকালে যদি লিসার সাথে বার্নার্ডোর বিয়ে হয় তাতে তোমাদের আপত্তি আছে? অবশ্যই নেই, বলল ওভান্ডো ওপার থেকে। না,
তুমি আম্মা, দাদি, এমনকি লিসাকেও জিজ্ঞেস করে আমাকে বলো, বলল আহমদ মুসা। একটু ধরুন ভাইয়া, বলে টেলিফোন রেখে দিল। কিছুক্ষণ পর আবার টেলিফোন ধরে বলল, না ভাইয়া, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা। ধন্যবাদ ওভান্ডো, তোমরা আয়োজন করো, আমি বার্নার্ডোকে জানাচ্ছি, বলে আহমদ মুসা টেলিফোন রেখে দিল। তারপর আহমদ হাত্তা ও ফাতিমার দিকে মুখ তুলে বলল, আপনাদের দাওয়াত বার্নার্ডো লিসার বিয়েতে, অং আলীকেও দিচ্ছি ফাতিমা। তবুও কোনো কিছু কানে না তুলে বলল, না ভাইয়া, আপনাকে এত তাড়াতাড়ি যেতে দেব না, আপনি যেতে পারবেন না। কান্না ভেজা আবেদন ফাতিমার। হাসল আহমদ মুসা, বলল, যেতেই তো হবে বোন, মায়া বাড়িয়ে লাভ আছে বলো? আজ যে কষ্ট তোমার হচ্ছে, 10 দিন পর সে কষ্ট আরও বাড়বে। আমি কোনো কথা শুনব না, আব্বু তাকে এভাবে যেতে দিও না, বলে কান্না চাপতে চাপতে ভেতরে ছুটল ফাতিমা। ফাতিমা চলে যেতেই প্রধানমন্ত্রী আহমদ হাত্তা বলল, মিস্টার আহমদ মুসা, আপনার কোনো কাজেই বাধা দিতে আমরা পারবো না। একদিন আমরা না বললে আপনি এসেছিলেন, আবার আজ আমরা বাধা দিলেও আপনি চলে যাবেন জানি, কিন্তু আমরা কেউ এটা মেনে নিতে পারবো না। আপনার তৈরি নতুন সুরিনামকে আপনি আরো সময় দেবেন, এ আশা আমরা করেছিলাম। আবেগে ভারী হয়ে উঠল আহমদ হাত্তার শেষ কথাগুলো। আহমদ মুসা উঠে গিয়ে আহমদ হাত্তার পিঠে হাত রেখে বলল, মিস্টার হাত্তা, ফাতিমা কাঁদবে, ওয়াঙালি, ওভান্ডো, লিসারাও কাঁদবে, কিন্তু আপনার দুর্বল হলে চলবে না। আপনি একজন মুসলিম রাষ্ট্রের প্রধান, আপনার দায়িত্ব শুধু সুরিনামের জনগণ নিয়ে নয়, বিশ্বের অন্যান্য অংশের মুসলমানের সমস্যার কথা আপনাকে ভাবতে হবে। আহমদ হাত্তা উত্তরে কোনো কথা বলতে পারল না। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বলল, দোয়া করুন আপনি, এভাবে ভাবার যোগ্যতা যেন আল্লাহ আমাকে দেন। চোখ মুছল আহমদ হাত্তা, একটু ম্লান হাসি ফোটাবার চেষ্টা করল মুখে, তারপর বলল, চলুন, ফাতিমা খাবার নিয়ে বসে আছে, বলে আহমদ হাত্তা উঠল। আহমদ মুসা উঠতে উঠতে বলল, মিস্টার হাত্তা, আপনার টেলিফোনটা আরেকটু দিন, ওয়াশিংটনে এফবিআই চিফ মিস্টার জর্জকে ঘটনাটা জানিয়ে রাখি, তার সাহায্যের আমার প্রয়োজন হবে। সন্ধ্যার সুরিনাম এয়ারপোর্ট। সুরিনাম সেনাবাহিনী ও পুলিশের একটি দলের গার্ড অফ অনার নিয়ে আহমদ মুসা এগুলো প্লেনের দিকে। তার চারপাশ ঘিরে হাঁটছে আহমদ হাত্তা, ওভান্ডো, ফাতিমা এবং অং আলী। ওভান্ডোর মা দাদি আহমদ মুসার কপালে বিদায়ী চুমু দিয়ে বলল, যতদিন বাঁচব তোমার অপেক্ষা করব বাছা। বিমানের সিঁড়িতে উঠার আগে ওভান্ডো আহমদ মুসাকে একপাশে টেনে নিয়ে গেল। আহমদ মুসার হাতে $5 কোটি 5টি ড্রাফট তুলে দিয়ে বলল, টেরেক দুর্গের স্বর্ণের 4টি ভাগ ভাগ করা হয়েছে, এক ভাগ আমাদের পরিবারের, আরেক ভাগ সুরিনামের জন্য, অবশিষ্ট 2 ভাগ বিশ্বের মুসলমানদের জন্য। তার মধ্য থেকে $5 কোটি আপনাকে দিলাম, অবশিষ্ট অঙ্ক জেদ্দাস্থ ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকে আপনার অ্যাকাউন্টে জমা হবে। এই মুহূর্তে এত ডলার দিয়ে আমি কি করবো ওভান্ডো, বলল আহমদ মুসা। ভাইয়া, যে মিশন নিয়ে আপনি যাচ্ছেন সে মিশনের ব্যয়ভার মনে করুন একে, বলল ওভান্ডো। সুরিনামের অংশটা কি করবে, জিজ্ঞেস করল আহমদ মুসা। প্রধানমন্ত্রী মিস্টার হাত্তাকে এই ব্যাপারে আমি বলেছি, এটা তার দায়িত্বে থাকবে। ধন্যবাদ ওভান্ডো, বলে বিমানের সিঁড়িতে উঠল আহমদ মুসা। সিঁড়িতে উঠে একবার পেছন ফিরে তাকালো, দৃষ্টি ফেরালো একবার অশ্রু সজল সব মুখের দিকে। কিছু বলতে চাইল আহমদ মুসা, কিন্তু পারল না। হঠাৎ বুক থেকে উঠে আসা একটা কান্না তার কণ্ঠ রুদ্ধ করে দিল। দুফোঁটা অশ্রু এসে জমা হলো তার 2 চোখের কোনায়। এই পিছনে তাকানোটাই আহমদ মুসার জন্য সবচেয়ে বেশি বেদনার। দুহাত নাড়তে নাড়তে আহমদ মুসা তাড়াতাড়ি সামনের দিকে ঘুরে দাঁড়াল। দ্রুত সিঁড়ি বেয়ে উঠে গেল প্লেন। আহমদ মুসা বসে এসে সিটে গিয়ে একটু পরেই তার পাশে এসে বসল ক্রিস্টিনা, তারপর ক্রিস্টিনার পাশে এসে বসল লিন্ডা লোরেন, এখন লিন্ডা আল তারিক। আহমদ মুসার বিস্ময় ভরা চোখ লিন্ডার দিকে। লিন্ডা বলল, ভাইয়া, আপাতত আপনার সাথে মদিনা শরীফ, মক্কা শরীফ হয়ে স্টার্সবার্গে, তারপর আমি ক্রিস্টিনাকে নিয়ে যাব স্পেনে পূর্বপুরুষের ইতিহাস খুঁজতে। ধন্যবাদ লিন্ডা। ওয়েলকাম ভাইয়া। ছুটছে বিমান আটলান্টিকের উপর দিয়ে। বাইরে নিকোষ কালো অন্ধকার। সে অন্ধকারের বুকে হারিয়ে গেছে আহমদ মুসার মন। মন যেন তার খুঁজে ফিরছে আরেক মিশনের গন্তব্য। কোথায় তারা? তাদের জন্য আবার তৈরি হয়নি তো আরেক গুলাগ দ্বীপপুঞ্জ? আলেকজান্ডার সোলজেনিৎসিনের গুলাগ দ্বীপপুঞ্জের পর রচিত হয়েছিল আরেক গুলাগ ক্যারিবিয়ানে। তারপর এটা হবে কি আর এক নতুন গুলাগ? আলহামদুলিল্লাহ, সাইমুম সিরিজের 34 নম্বর বই এখানে শেষ হল। সাইমুম সিরিজের পরবর্তী বই 35 নম্বর, নতুন গুলাগ। আগামী বইটি শোনার আহ্বান জানিয়ে
আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।